এত ডিসিপ্লিন এত ডেডিকেশনের আসলে কি দরকার? 2027 বিশ্বকাপ মানে তো আপনি 2027 গিয়ে টিম সেট করবেন না। আমাদের জেনারেশন গ্যাপটাকে রিডিউস করতে হবে। টেস্ট ম্যাচের কেন্দ্রীয় চুক্তিতে যদি মুশফিকুর রহিম থাকেন, এখানে দোষের কিছু আমি দেখি না। কোহলি অবশ্যই 1-2 বছর খেলে যেতে পারবেন, কিন্তু আমার মনে হয় না আরো 1-2 বছর তিনি খেলবেন। ওয়ালটন স্মার্টফোন প্রেজেন্স ক্রিকেট টকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাহফুজ প্রত্যয়, এবং আমার সাথে প্রতিদিনের মতোই আছেন সৈয়দ আবিদ হোসেন সামি। সামি ভাই, কালকে আপনার সাথে আমি তর্ক করেছিলাম, সেজন্য আগে ক্ষমা চেয়ে নিই, যে আমি ভাবছিলাম অস্ট্রেলিয়া জিতবে, ধীরে ধীরে আসলে ইন্ডিয়া। আমার প্রশ্ন হচ্ছে যে এই ইন্ডিয়াকে আসলে থামাবে কে? খুবই ডিফিকাল্ট এই ইন্ডিয়াকে থামানো, কারণ এই ইন্ডিয়া টিমের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গাটা হচ্ছে এই ইন্ডিয়া টিমটাতে 3 জন অলরাউন্ডার আছেন, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা। তারাই আসলে ম্যাচের মোমেন্টাম বা টোনটাকে একদম সেট করে দেন, রেডি করে দেন। আর ব্যাটিংয়ের পার্সপেক্টিভ থেকে বললে বিরাট কোহলি অনেক ডিপ ব্যাটিং করছেন এবং কন্ডিশনটা ডিমান্ড করছে, যেরকম সংযুক্ত আরব আমিরাত বা দুবাইতে যেহেতু ইন্ডিয়ার সবগুলো ম্যাচ হচ্ছে, এই কন্ডিশনটা যেমন ডিমান্ড করে একটু ডিপ ব্যাটিং করা, সেই ডিপ ব্যাটিং করার কাজটা বিরাট কোহলি করছেন। আবার বিরাট কোহলি যদি কখনো দেখা যাচ্ছে যে স্ট্রাইক রোটেশনটা মেনটেন করছেন, বাউন্ডারি মারছেন না অনেকক্ষণ ধরে, বাট স্কোর কার্ডের প্রতি খুব বেশি ইম্প্যাক্ট ফেলছে না শ্রেয়াস আইয়ারের কারণে। শ্রেয়াস আইয়ার এসে সেটাকে আবার অনেক সুন্দর করে কাভার আপ করছেন। সো এই টিমটাতে যেটা হচ্ছে যে প্রত্যেকটা প্লেয়ারের প্রত্যেকটা রোলটা খুব সুন্দর করে সেট করা আছে এবং তারা সেই রোল অনুযায়ী খেলছেন। সাপোজ ধরেন রোহিত শর্মা, তার রোলটা কিন্তু এরকম না যে তিনি 100 করবেন, 200 করবেন। এখন তার রোলটা খুব লিমিটেড, যে প্রথম 10 ওভারটাকে ইউটিলাইজ করবেন। বিরাট কোহলির রোলটা হচ্ছে তিনি ডিপ ব্যাটিং করে যাবেন, ব্যাটিং করতে থাকবেন। শ্রেয়াস আইয়ারের কাজটা হচ্ছে তিনি মাঝের ওভারগুলোতে স্ট্রাইক রেটটাকে সচল রাখবেন, অর্থাৎ রানের চাকাটা সচল রাখবেন। অক্ষর প্যাটেলের রোলটা হচ্ছে 2টা উইকেট পড়ে গেলে একটু অ্যাটাকিং নেচারে খেলে অপোনেন্ট টিমকে একটু ভরকে দেবেন। হার্দিক পান্ডিয়ার রোলটা একটু ফিনিশিং টাচ দেবেন। সো ইটস অল কোলাবোরেটিভ এফোর্ট এই ইন্ডিয়ার টিমটা। এখানে ইন্ডিভিজুয়ালি আপনি কোনো প্লেয়ারকে আলাদা করে গ্লোরিফাই করতে পারবেন না। হ্যাঁ, বিরাট কোহলিকে আমরা গ্লোরিফাই করছি। বিরাট কোহলি এই বয়সে এসেও যেভাবে তিনি ফিটনেসটা মেনটেন করেছেন এবং যেভাবে আমরা দেখতে পেয়েছি যে 84 রানের মধ্যে 60 রানই দৌড়ে নিয়েছেন, এই ডিপ ব্যাটিং করার জন্য যে ডিসিপ্লিনটা প্রয়োজন, সেই ডিসিপ্লিনের জন্য বিরাট কোহলি অনেক প্রশংসা পাবেন। বাট দ্য ফ্যাক্ট ইজ একটা কোলাবোরেটিভ এফোর্ট, হি ইজ বিন ব্যাকড আপ বাই হিজ ফেলো মেটস। কোহলিকে নিয়ে আরেকটু যদি বলতেন, আসলে কোহলি এই বয়সে যেভাবে পারফর্ম করছেন, এই কোহলিকে কি আসলে বাদ দিয়ে ইন্ডিয়া টিম এখনো কল্পনা করতে পারে? যেমন আমরা অনেক সিনিয়রের কথাই বলি যে এই যদি অবসর নিতে বা চলে যায়, বাংলাদেশ টিম তরুণদের সুযোগ দিতে পারে, বাট কোহলির অভাবকে আসলে পূরণ করতে পারবে? কোহলি এখনো যেভাবে পারফর্ম করছে, আপনাকে মনে করি আরো 1-2 বছর খেলে যেতে পারবেন? কোহলি অবশ্যই 1-2 বছর খেলে যেতে পারবেন, কিন্তু আমার মনে হয় না যে তিনি সাদা বলের ক্রিকেট বা ওয়ানডে ক্রিকেটটা আরও 1-2 বছর তিনি খেলবেন। কারণ ইন্ডিয়া টিমে অলরেডি কিন্তু তাদের এস্টাবলিশড ব্যাকআপ বেঞ্চটা খুব স্ট্রং। মানে বিষয়টা এরকম না যে বিরাট কোহলি চলে গেলে ইন্ডিয়া খুব বেশি ভ্যাকুয়ামে পড়বে, ইন্ডিয়া খুব বেশি সমস্যায় পড়বে, না, একেবারেই পড়বে না। কারণ বিরাট কোহলি থাকতে থাকতেই তারা ব্যাকআপ প্লেয়ারদেরকে রেডি করে ফেলেছে। এটাই তাদের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা এবং এটাই তাদের ক্রিকেট কালচারের সবচেয়ে বড় বিষয়ের জায়গা, যে তারা কখনো জেনারেশন গ্যাপের মধ্যে পড়বে না। হ্যাঁ, হয়তোবা তারা কিছু কিছু ক্ষেত্রে স্ট্রাগল করবে, কিন্তু সেই স্ট্রাগলটাকে তারা পুষিয়ে ফেলতে পারবে। বিরাট কোহলির ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হচ্ছে তার যে আপনি যেটা বললেন যে এই বয়সেও তিনি এরকম পারফর্ম করছেন, এটা হচ্ছে একটা ধারাবাহিকতার ফসল। তিনি যেভাবে তার ফিটনেস লেভেল, তার ডিসিপ্লিন, তার লাইফস্টাইলটাকে মেনটেন করেছেন, সেটার একটা ধারাবাহিকতার ফসল। বিরাট কোহলি যখন তার ফর্মের পিকে ছিলেন, একদম ফর্মের পিকে যখন ছিলেন, তখন আমরা একটা কথা বলতাম না যে এত ডিসিপ্লিন এত ডেডিকেশনের আসলে কি দরকার, কি যে দরকার, সেই ফলাফলটা তিনি এখন পাচ্ছেন। আজকে 12-13 বছর ধরে তিনি বাটার চিকেন খান না, তিনি ভেগান ডায়েট মেনটেন করেন। তার ক্রিকেটার ম্যাচের আগের দিন ডিনার করে, ম্যাচের আগের দিন ডিনার করতেই পারেন, সেটা কোনো, কিন্তু তাই বলে সামি ভাই কোক তারপরে হেভি খাবার দিয়ে। এখন এই জায়গাটা আমি এর আগের দিন আপনাকে একটা কথা বলেছি। ধরেন আপনি আজকে কোক খাইলেন, আমি আজকে কোক খাইলাম না, এটা খুব বেশি ম্যাটার করে না, ডিফারেন্স ক্রিয়েট করে না। আপনি আগামী 7 দিন প্রতিদিন কোক খাইলেন, আমি 7 দিন প্রতিদিন কোক খাইলাম না, এটা একটা ডিফারেন্স ক্রিয়েট করে। আপনি আগামী 1 মাস পুরো 1 মাস কোক খাইলেন, আমি 1 মাস পুরো 1 মাস কোক খাইলাম না, সেটা অনেক বড় ডিফারেন্স ক্রিয়েট করে। আপনি আগামী 1 বছর পুরো কোক খাইলেন, আমি আগামী 1 বছর কোক খাইলাম না, আমি যে লেভেলে চলে যাব আপনি আমরা ধরতেও পারবেন না। সেখানে বিরাট কোহলি গত 12 বছর ধরে সেটা মেনটেন করতেছেন, ওরা তো ধরতেই পারবেন না আপনি বিরাট কোহলিকে। সো ফ্যাক্টর এইটা, মানে আপনি ম্যাচের আগের দিন ওইটা খাচ্ছেন মানে কি আপনি ইউজুয়াল লাইফেও সেটা খান। মানে ম্যাচের আগের দিন তো এমনি একটু রেস্ট্রিকশন থাকে, আমি ওই চ্যাপ্টারটাই ভুলে যাচ্ছি যে ম্যাচের আগের লাইফে তো সামি আমাদের দেখার সুযোগ নাই। মানে আপনি যখন ম্যাচের আগের দিন তো আপনি একটু এক্সট্রা বিট অফ কেয়ারফুল থাকেন, বিষয়টা তো সেরকম। এখন ম্যাচের আগের দিন খাচ্ছেন মানে কি আপনি ইউজুয়াল লাইফে ওই জিনিসটা খান, আপনার লাইফস্টাইলের পার্ট ওইটা,
তাই না? আমার কোয়েশ্চেনটা ম্যাচের আগের দিন খাওয়া নিয়ে না, একদিন আপনি খাইতে, একদিন খুব বেশি ডিফারেন্স ক্রিয়েট করে না, কিন্তু ম্যাচের আগের দিন খাচ্ছেন মানে আপনি ডেইলি লাইফেই খান সেটা, বা ডেইলি লাইফে ওইভাবেই থাকেন। আর বিরাট কোহলিরা ডেইলি লাইফেই ওইটা বাদ দিছেন, ম্যাচের আগের দিন তো প্রশ্নই আসে না। সো ওই যে ডিফারেন্সটা যখন এরকম হয় যে আপনি টানা 1 বছর কোক খাইলেন, আমি টানা 1 বছর একদিনও খাইলাম না, আমি যে লেভেলটাই চলে গেছি ওই লেভেলটা আপনি আমার ধরতে পারবেন না। বিরাট কোহলির সাথে ডিফারেন্সটা আসলে এইখানেই, ওই লেভেলটা এখন টাচ করা সম্ভব না। কালকে একটা প্রপোজড লিস্ট আমরা দেখেছি, যেটা আসলে অফিসিয়ালি না হলে আনঅফিসিয়ালি বের হয়েছে, যেখানে আসলে যতটুকু জানি যে যেসব ক্রিকেটারের নাম প্রপোজ করা হয়েছে সেখানে 1 বছরের চুক্তিতে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদরাও আছেন। এটা একটু সারপ্রাইজ কিনা আপনি? সারপ্রাইজটা আমি এই ক্ষেত্রে, সেটা হচ্ছে সাদা বলের ক্ষেত্রে, কারণ আমি এখনো বিশ্বাস করি যে লাল বলের ক্রিকেটে, টেস্ট ম্যাচ ক্রিকেটে ইটস আ ডিফারেন্ট কাপ অফ টি। টেস্ট ম্যাচ ক্রিকেটটা এক্সপিরিয়েন্সড প্লেয়ারদেরই খেলা উচিত। স্টিভেন স্মিথ আজকে রিটায়ার করেছেন ওয়ানডে থেকে, কিন্তু আই এম প্রিটি মাচ শিওর স্টিভেন স্মিথ আগামী আরও 2-3 বছর তিনি টেস্ট ক্রিকেটটা চালিয়ে যাবেন। বিরাট কোহলি, রোহিত শর্মারও চালিয়ে যাবেন, কারণ আমার মনে হয় যে বয়সটাতে এখন মুশফিকুর রহিমরা আছেন এটাই টেস্ট ক্রিকেট খেলার জন্য একদম পিকে থাকার সময়, কারণ টেস্ট ম্যাচ ক্রিকেটটা দ্যাটস ডিফারেন্ট সিনারিও। সো টেস্ট ম্যাচের কেন্দ্রীয় চুক্তিতে যদি মুশফিকুর রহিম থাকেন, এখানে দোষের কিছু আমি দেখি না, কিন্তু যদি ওয়ানডের কেন্দ্রীয় চুক্তিতেও তারা থাকেন সেক্ষেত্রে অবশ্যই তো আমি একটু বিচার বিবেচনার প্রসঙ্গটা নিয়ে আমি কথা বলতে চাইবো, কারণ ওয়ানডের কেন্দ্রীয় চুক্তি মানে হচ্ছে ওয়ানডেতে আপনি আরও 1 বছর ওনাদেরকে ক্যারি করা মানে জেনারেশন গ্যাপটাকে আরও প্রলং করা। সামনে 2027 বিশ্বকাপ আছে, যেহেতু আমরা একটা জেনারেশন গ্যাপের মধ্যে পড়ে গেছি, এবং 2027 বিশ্বকাপকে কেন্দ্র করে আমরা যদি নতুন করে আমাদের টিমটাকে সাজাতে চাই, আমরা যদি আরও 1 বছর ওনাদেরকে সাদা বলের ক্রিকেটে ক্যারি করি, জেনারেশন গ্যাপটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। আমার একটা প্রশ্ন এখানে, যদি 1 বছর ক্যারি করা হয়, আসলে 1 বছর পর তো ওয়ানডের কোনো টুর্নামেন্ট নেই, টুর্নামেন্ট সেই 2027 সাল, যে বড় টুর্নামেন্টের কথা আমি হিসাব করি, সেক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদের কথা যদি আমি বলি, রিয়াদ ভাই যদি খেলা চালিয়ে যান আগামী 1 বছর, সেখানে কি আসলে জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি তাদের এনার সুযোগ পাওয়ার কোনো রকম চান্স আছে? এটাই তো আমি বলছিলাম যে 2027 বিশ্বকাপ মানে তো আপনি 2027 গিয়ে টিম সেট করবেন না। 2027 বিশ্বকাপ মানে হচ্ছে আপনি এখন থেকে টিম সেট করবেন, কম্বিনেশন সেট করবেন, বা ওই প্লেয়ারদেরকে কমফোর্ট জোনটা দিবেন, এনাফ অপরচুনিটিস দিবেন টু আপলিফট দেয়ার স্ট্যান্ডার্ড। সো সেই জায়গাটায় যদি এরকম হয় যে আগামী 1 বছর আরও আমাদের সিনিয়র ক্রিকেটাররা তাদের ক্যারিয়ারটাকে কন্টিনিউ করেন, বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে সেক্ষেত্রে নিয়ে যান বা সে অপরচুনিটিস দেন, সেক্ষেত্রে কিন্তু যে জেনারেশন গ্যাপটা বৃদ্ধি পাবে। আমি বারবার যেটা বলছি যে আমাদের ক্রিকেটে এখন সবচেয়ে বড় সমস্যার জায়গাটা হচ্ছে আমরা এত বেশি মাত্রা সিনিয়র ক্রিকেটারদের উপর ডিপেন্ডেন্সি দেখিয়েছি, আমরা কিন্তু একটা বড় জেনারেশন গ্যাপ তৈরি করে দিয়েছি। এখন সেই গ্যাপটাকে আমরা যদি আরও বাড়াই, আবারও বলি টেস্টের ক্ষেত্রে আমি সেটা বলছি না, টেস্ট ম্যাচ ক্রিকেট এক্সপিরিয়েন্সদেরই খেলা, টেস্ট ম্যাচ ক্রিকেটে মুশফিকুর রহিমরাই খেলবেন। আমি আরও আমার কাছে মনে হয় যে মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্টটা তিনি অনেক আগে নিয়ে ফেলেছেন, তার টেস্ট ম্যাচ ক্রিকেটটা খেলা উচিত ছিল, কারণ টেস্ট এমন একটা ফরম্যাট যেখানে আসলে প্লেয়ারদেরকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করিয়ে স্ট্যান্ডার্ড আপলিফট করার জায়গা নেই, স্ট্যান্ডার্ড তৈরি করে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করতে হয়। টেস্ট এমন একটা ফরম্যাট। তবে সাদা বলের ক্রিকেটটা আমাদের দেশের কনটেক্সট অনুযায়ী প্লেয়ারদেরকে আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এনেই আপনার প্রিপেয়ার করতে হবে। বাট টেস্ট ম্যাচ ক্রিকেটটা যত বেশি আমাদের ব্যাকআপ বেঞ্চের প্লেয়াররা নিজেদের আপগ্রেড করার সুযোগ পাবে বিহাইন্ড দ্য সিন থেকে, তত বেশি তারা স্ট্যান্ডার্ডটা বিল্ড করতে পারবে। টেস্ট ম্যাচ ক্রিকেটটা মুশফিকুর রহিমদেরই খেলা উচিত, বাট ওয়ান ডে ক্রিকেট দ্যাটস আমার কাছে মনে হয় যে এটা ইটস হাই টাইম টু রিথিঙ্ক অ্যাবাউট দ্য এন্টায়ার প্রসিডিওর, যে উই ক্যান রিডিউস দ্য জেনারেশন গ্যাপ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সাহিব, আমি শুনছিলাম একটু আগে যখন গল্প করছিলাম যে আপনি একটা টুর্নামেন্টের জন্য দেশের বাইরে যাচ্ছেন, সো অনেক ট্রাভেলের মধ্যে থাকবেন, তো আপনি চাইলে কিন্তু ওয়ালটনের ফোনগুলো নিয়ে যেতে পারেন, যেটা আপনার বাজেটের মধ্যে হয়, কারণ প্রচুর ব্যাটারি ব্যাকআপ দিবে। নিতে পারেন কি না? আমি চেষ্টা করব যে আপনারা যদি বিডি কুইক টাইম যদি চায় যে আমার বিশ্লেষণগুলো, আমি সৌদি আরবে যাচ্ছি বাই দ্য ওয়ে, পবিত্র উমরা পালন করব, সেই সঙ্গে একটা টুর্নামেন্টও আছে, সেই টুর্নামেন্টও কভার করে আসবো। যদি বিডি কুইক টাইম চায় সে সময়টায় আমি তাদেরকে অ্যানালাইসিসগুলো প্রোভাইড করবো। আমি ওয়ালটনের ফোন অবশ্যই স্মার্টফোন নিয়ে যাব, ব্যাটারি ব্যাকআপ যেহেতু ভালো দেয়, ভিডিও কোয়ালিটিও খুব ভালো থাকে, আই ক্যান শুট মাই ভিডিওস উইথ ওয়ালটন স্মার্টফোন অ্যান্ড হ্যান্ড ওভার টু বিডি কুইক টাইম। ওয়ান লাস্ট কোশ্চেন, কেউ একজন বলেছিল যে বাংলাদেশ, আগে দর্শকরা বলতো, এখন সাবেক ক্রিকেটাররাও বলছে যে বাংলাদেশ ক্রিকেটে জিম্বাবুয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশ ক্রিকেট জিম্বাবুয়ে ক্রিকেট হয়ে যেতে পারে বা কাছাকাছি যেতে পারে যে অবস্থানে আছে?
দেখেন ভবিষ্যৎ কি হবে সেটা তো আমরা কেউ বলতে পারি না, কিন্তু সেটা যাতে না হয় খুবই সম্ভাবনা আছে, কিন্তু সেটা যাতে না হয় এই কারণে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জেনারেশন গ্যাপটাকে কমাতে হবে। আমাদের যেটা হচ্ছে যে আফগানিস্তানে আপনি যদি চিন্তা করে দেখেন যে রশিদ খানরা সেকেন্ড জেনারেশন ছিলেন, আফগানিস্তান কি রশিদ খানকে নিয়েই বসেছিল? না, থার্ড জেনারেশন আজমাতুল্লাহ উমরজাই, রহমানুল্লাহ গুরবাজরা তারা স্ট্যান্ডার্ডটাকে আরও আপগ্রেড করেছেন। ফোর্থ জেনারেশন যদি চিন্তা করেন নূর সাদেকুল্লাহ আতালরা আরও আপগ্রেড করার চেষ্টা করছেন। সো আমি জিনিসটাকে ওইভাবে চিন্তা করি যে আমাদের জেনারেশন গ্যাপটাকে রিডিউস করতে হবে, নতুন জেনারেশনের ক্রিকেটারদের স্ট্যান্ডার্ডটা যাতে বিল্ড হয় সেটাকে এনশিওর করতে হবে। আদারওয়াইজ আপনি জিম্বাবুয়েকে, কেনিয়াও তো 2003 বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল। সো ইউ নেভার নো যে ওই রকম দিকে ইন্টারন্যাশনালি আপনার রেপুটেশনটা, খুব সিম্পল একটা কথা বলি, 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, সেই টি-20 ওয়ার্ল্ড কাপে আপনি যদি নেপালের সঙ্গে ম্যাচ হেরে বসেন, ইন্টারন্যাশনাল কমিউনিটি তো আপনাকে ওইভাবেই ট্রিট করা শুরু করবে। সো ব্যাপারটা আসলে ওই জায়গাটাতেই যে আপনাকে অবশ্যই জেনারেশন বাই জেনারেশন ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা বিল্ড করতে হবে। সামিম ভাই যে কথাগুলো বলছিলেন সবগুলোই আসলে শঙ্কার, আমরা আসলে কেউই চাই না বাংলাদেশ ক্রিকেট জিম্বাবুয়ে, কেনিয়া বা নেপাল হয়ে যাক, তবুও বাস্তবতা আসলে ভিন্ন কথাই বলে। পরবর্তী যে কোনো কিছু, যে কোনো আলোচনা বিশ্লেষণে আমরা যুক্ত হব সামিম ভাইয়ের সাথে, এবং তার জন্য আপনাকে বিডি ক্রিকেট টাইমে চোখ রাখতেই হবে। আজকের মতো ওয়ার্ল্ড স্পোর্টস প্রেজেন্স ক্রিকেট টক এই পর্যন্তই। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিকেট টাইম।